অষ্টম অধ্যায়। আধুনিক পদার্থবিজ্ঞান দেখো। এদিকে প্রসঙ্গ কাঠামো সবার আগে বুঝতে হয় কি প্রসঙ্গ কাঠামো অবস্থা পর্যবেক্ষণ। দেখো প্রসঙ্গ কাঠামো, এই সময়টা মনে ছিল তোমাদের প্রসঙ্গ কাঠামো? আমি যে একই সময় একইভাবে সংখ্যা দিই, অত বেশি আমার ঠিকঠাক মনে থাকে না। যে মূলবিন্দুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থা পর্যবেক্ষণ করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। প্রসঙ্গ কাঠামো দুই প্রকার, তাই না? প্রসঙ্গ কাঠামো হচ্ছে দুই প্রকার। কি করব, তাদের চিন্তা আমরা করে তার হবে লাভ? প্রসঙ্গ কাঠামো দেবো 1 নম্বর জড় প্রসঙ্গ কাঠামো, আর 2 নম্বরে অজড় প্রসঙ্গ কাঠামো। তোলো আরেকবার তোলো, কি আছে? জড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাপেক্ষে সমবেগে গতিশীল কাঠামোকে জড় প্রসঙ্গ কাঠামো। পরস্পরের সাপেক্ষে দেখো, জড় প্রসঙ্গ কাঠামোর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, পরস্পরের সাপেক্ষে সমবেগে গতিশীল কাঠামোকে জড় প্রসঙ্গ, হ্যাঁ, পরস্পরের সাপেক্ষে সমবেগে গতিশীল, সমবেগে থাকা লাগবে, একজনের সাপেক্ষে আরেকজনের সমবেগ থাকা লাগবে। আর এর আগে মনে এইভাবে সংখ্যা দেয়নি, নয় অন্যভাবে দিচ্ছি। করা লাগবে। অজড় প্রসঙ্গ কাঠামো। ওই ঋতুতে একটা ফাইন বুদ্ধি দিয়েছি আমাকে, ফিজিক্স বই লিখতে বলছিল। ফিজিক্স বই নতুন করে ওই ছাপাবা, হ্যাঁ, একটা স্পেশাল একটা বই ছাপাতে হবে, বুঝলে? এমনভাবে ছাপাতে হবে যেন হ্যাঁ, যেন পরস্পরের সাপেক্ষে। কিন্তু এটা বিশাল ভেজাল, তথা ভেজাল নয়।
পরস্পরের সাপেক্ষে ত্বরণে গতিশীল, পরস্পরের সাপেক্ষে ত্বরণে গতিশীল কাঠামোকে এই জড়প্রসঙ্গ কাঠামোর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখে দেয়, এটা এমসিকিউর জন্য লাগবে। তোমাদের জায়গা আছে? এই কাঠামোতে নিউটনের গতির সূত্র, এই কাঠামো তোমাদের সংজ্ঞাটাই দিচ্ছে, তোমাদের বই অবশ্যই ফালতু সংজ্ঞাটাই দেওয়া আছে যে আচ্ছা এই কাঠামো হচ্ছে নিউটনের গতিসূত্রগুলো মেনে চলে, যে কাঠামো সেটা হচ্ছে আমাদের জড়। এই কাঠামো শোনো, বছরে বছরে এগুলো চেঞ্জ না করলে হবে না, সময়ের সাথে সাথে। এই কাঠামো নিউটনের না, প্রথম না, শুধু গতিসূত্র। তো মেনে চলে পরস্পরের সাপেক্ষে ত্বরণে গতিশীল কাঠামোকে পার করা যায়। তো আমার এই ফোনে তো পার করা যায়, ওটা তো পার করা যায়, সার্চ পার করা কেবল লাগালেই হবে, তার লাগে পরে পরস্পরের সাপেক্ষে ত্বরণে গতিশীল কাঠামোকে অজড় প্রসঙ্গ। এই কাঠামো নিউটনের গতিসূত্র মেনে চলে না। ওকে, এই উপরে মিশালাম, মিশাবো কি মানে তুই দুষ্ট হয়েছ, তোর ভালো মতো দেখা পারো না। দেখো ওখানে ছিল সমবেগে গতিশীল, আর এটা হলো ত্বরণে গতিশীল। ত্বরণ যদি থাকে এমসিকিউ এর জন্য কিন্তু এই কথাগুলো আসে, কিন্তু এখান থেকে এমসিকিউ আসে খুব। কোথায়? আমি ফ্যানের নিচে বাতাস খাচ্ছি, ফ্যানের নিচে কোথায়? আমরা বুদ্ধ ধরে নিয়েছি ওটা, বলি তো নেও তোমার অত্যাচারে তোমাকে দিই বাতাস, আমি খাবোই না। কি যাচ্ছে না না না, সবগুলো দিয়ে লাভ নাই। ওকে দেখি দুটো কেন হিংসা করছে? আমার আবার এই পেট খারাপ হবে, একলা খাচ্ছি ওই জন্য নজর দেখাইছে, ও নজর দেখাইছে, পেটটা যেন আমার না খারাপ হয় এই জন্য। ওকে নাও চলে গেলাম। ওই সাপির প্রশ্ন ছিল একটা, এই অধ্যায়ে খুব প্রশ্ন ছিল, আর নাকি ওই যে গ্যালিলিও রূপান্তর আর লরেন্স রূপান্তর, ওটা নিয়ে নাকি খুব ঝামেলা। মিশাবো গ্যালিলিও হয়েছে, তুমি মেলা খাইছো রে, তোমার পেট খারাপ হবে, এই যে এরা আবার নজর দেখাবে। এর কাছে কিছু পাওয়া ভাগ, ওর কাছে কিছু ভাগ পালে এমনি তোমারটা পুরা হয়ে গেছে। হ্যাঁ তুমি বেশি সময় ধরে পাচ্ছ, ওক দিব যা যাবে ওক নাই তোমার ভাগে।
এটা এক্স কাঠামো, ভালো করে শোনো, এটা কিন্তু নতুন টপিক, কিন্তু এটা কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক আছে কিন্তু কখের জন্য। হ্যাঁ, খ নাম্বার আসে, এবং আসে মানে কি আসে গেছে এরকম একটা ব্যাপার স্যাপার। এটা এক্স প্রাইম, শোনো, দুইটি কাঠামো বুঝলে, পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল, পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল। এটা সাপেক্ষে এর বেগ হলো মনে করো ভি বেগে এদিকে সামনে আগাচ্ছে। এটা হলো এক্স কাঠামো, এটা হলো এক্স প্রাইম কাঠামো। কোনটা গতিশীল? এক্স প্রাইমটা গতিশীল। এইদিকে দেখো, ভালো করে বোঝো, ভালো করে বোঝার চেষ্টা করো। এটা এক্স কাঠামো, এটা হলো এক্স প্রাইম কাঠামো। তো এক্স প্রাইম, এক্স এর সাপেক্ষে এক্স প্রাইম হচ্ছে ভি বেগে, ভি সমবেগে গতিশীল। তার মানে এরা কি কাঠামো তাহলে? জড় না অজড়? জড় প্রসঙ্গ কাঠামো, তাই না? সমবেগে গতিশীল, এক ভি বেগে গতিশীল, ভি বেগ সমবেগ, তাই না? ওকে, এখন বলো এই জায়গায় যে ঘটনা আছে, এই জায়গায় কিছু ঘটনা ঘটলে পরে এই কাঠামোর ভিতরে কোনো ঘটনা যদি ঘটে, আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আসলে এখানে কাঠামো টাঠামো কোনো বিষয় নয়, বিষয় হলো যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি একটা কাঠামো, আমি একটা কাঠামো, বুঝলে? মানে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি যেখানে পা দিয়ে আছি, মানে এখান থেকে ভাবো, কল্পনা করো এখান থেকে তিনটা অক্ষ চলে গেছে, এদিকে চলে গেছে, মনে করো যে জেড অক্ষ গেছে, এদিকে এক্স গেছে, উপরের দিকে হলো ওয়াই অক্ষ, মানে আমার পায়ের এই বিন্দুটা, আমার অবস্থানটাই হলো মনে করো এক্স কাঠামো। আর আর একটা বিমান নিয়ে একজনে উড়ে চলে যাচ্ছে, বুঝতে পারলে? বিমান নিয়ে উড়ে চলে যাচ্ছে, বিমান নিয়ে যাচ্ছে, ওটা হলো এক্স প্রাইম কাঠামো। আমি এখান থেকে বিমানের ভিতরে কি কি ঘটনা ঘটতেছে ওগুলা কি এখান থেকে আমি ভালো করে বর্ণনা করতে পারবো? পারবো না, তাই না? কিন্তু আমার জানার খুব ইচ্ছা যে এক্স প্রাইমের ভিতরে কি ঘটতেছে আমি একটা জানবো, বুঝতে পারলে? কিন্তু ওটা আমি জানবো আমি এখান থেকে যা দেখতে পাচ্ছি, আমি এখান থেকে যা দেখতে পাচ্ছি, সেখান থেকে এই তথ্যগুলোকে কাজে লাগিয়েই আমি ওই বিমানের ভিতরে কি ঘটনা ঘটতেছে আমি ওগুলো একটু জানার চেষ্টা করবো, বুঝতে পারলে? তার মানে আমি সব ঘটনা বের করবো, হলো এক্স প্রাইমের মধ্যে কি কি ঘটনা ঘটতেছে আমরা সেটা বের করবো, বুঝতে পারলে? ওকে, মনে করো এই জায়গাতে, বিমানের ভিতরে এই জায়গাতে একটা বস্তু আছে, একটা পাখি, পাখি উড়ে বেড়াচ্ছে, বুঝলে? একটা পাখি ভিতরে, বিমানের ভিতরে, হ্যাঁ অক্ষের ভিতরে উড়ে বেড়াচ্ছে। দেখো, আমি আমি আমার জায়গা থেকে মাপে দেখলাম কি জানো, ওই পাখিটা আমার কাছ থেকে কত দূরে আছে। হুম হুম হুম, তাহলে এক্স প্রাইম সমান সমান, তাহলে এখান থেকে এটা ভিটি, ওকে, এক্স প্রাইম সমান সমান, ওকে, আমি হিসাব করে দেখলাম এক্স এক্স দূরত্ব আছে পাখিটা আমার এখান থেকে দেখলাম। হ্যাঁ, যেহেতু এক্স, দেখো এটা এক্স কাঠামো, তাই না? এক্স কাঠামো, তাহলে এই যা হিসাব করবে সব কি হবে? এক্স, যে দূরত্ব যেহেতু তাহলে এক্সই ধরলাম নাকি? ওকে, হ্যাঁ, আর এখান থেকে ই ই যেটা হিসাব করলো, বুঝলে? মানে ওর কাঠামো থেকে, মানে এক্স প্রাইম কাঠামো থেকে ওই পাখিটা বা যে কোনো একটা ঘটনা ঘটতেছে ওখানে, বোম ফাটতেছে বা যে কোনো একটা ঘটনা ঘটতেছে ওখানে, ওই ঘটনাটা ওর কাছ থেকে কত দূরে ঘটতেছে জানো? এক্স প্রাইম দূরত্বে। আমি এখান থেকে এখন এখন চিন্তা করে দেখতেছি, এখান থেকে আমি মাপবো যে এক্স প্রাইমের সাথে এই এক্স এর কি সম্পর্ক, বুঝতে পারলে? ওকে, দেখো, আচ্ছা বলো তো এখান থেকে এই কাঠামো পর্যন্ত দূরত্ব এটা কত? এক্স মাইনাস এক্স প্রাইম নাকি? দেখো এর সাপেক্ষে এটা দেখো ভি বেগে গতিশীল নয়, কি বেগে? ভি বেগে গতিশীল। তাহলে এই কাঠামো থেকে এই কাঠামোর দূরত্ব সমবেগে গতিশীল না? তাহলে এই কাঠামো থেকে এই কাঠামোর দূরত্ব আমরা কি বলতে পারি বলো? এর সমান সমান আমরা কি জানি? ভিটি না? ধরেছি এখান থেকে ওখানে যেতে সময় লাগছে টি, তাহলে এই যে এখান থেকে এটা হলো কি? ভিটি। এই কাঠামো থেকে এই কাঠামোর দূরত্ব হলো ভিটি। টি সময়ে ঘটনাটা ঘটলে যে অবশ্যই ঘটনাটা ঘটতেছে, একটা সময় তো অবশ্যই লাগবে, তাই না? সেই সময়টা হলো টি। তাহলে টি সময় এখান থেকে এখানকার দূরত্ব কি? টি নাকি? ওকে, কিন্তু পাখিটা আমার কাছ থেকে, পাখিটা আছে হলো কত দূরত্বে? এক্স দূরত্বে আছে, বুঝলে? কিন্তু আমি সব হিসাব বের করবো এক্স প্রাইমের ঘটনা, এক্স প্রাইমের যে কোনো কিছুর মান বের করবো আমি, বুঝতে পারলে?
এক্স প্রাইমের মান বের করবো আমি কার মাধ্যমে জানো? আমি এখান থেকে কি দেখতেছি তার উপর ভিত্তি করে, বুঝতে পারলে? তাহলে বলো এখান থেকে এক্স প্রাইম সমান কি লেখা যাবে? পুরা দূরত্ব কত এখান থেকে? এটা এক্স, এক্স এর থেকে এই যেটা বাদ দিলে তো এক্স প্রাইম পাওয়া গেল, তাহলে এক্স মাইনাস ভিটি, এই হয়ে গেল রূপান্তর, বুঝতে পারলে? ওকে, তাহলে এটা গেল এক্স অক্ষের দিকে নাকি? তাহলে এবার ওয়াই অক্ষের দিকে হিসাব করি, তাহলে ওয়াই প্রাইম সমান কি লেখা যাবে? 0। বলো তো, পাখিটাকে উপর নিচে ওঠানামা করতেছে, আমরা একদিকে গতি কল্পনা করতেছি, একদিকে এক্স অক্ষের দিকে, তাহলে ওয়াই অক্ষের দিকে আর কোনো সরণ হয়নি, তাহলে ওয়াই অক্ষের দিকে আমার কাছ থেকে যত দূরে থাকবে, আমার কাছ থেকে যত দূরে থাকবে, যত উপরে থাকবে, এক্স প্রাইমের কাছ থেকেও ঠিক তত দূরে থাকবে। হ্যাঁ, না একই ওয়াই গেল, তাহলে জেড প্রাইম সমান কি? ও সরি, ভুল লিখলাম, ওয়াই প্রাইম সমান তাহলে কি হবে? ওয়াই, জেড প্রাইম সমান জেড, আর টি প্রাইম সমান টি। পাখিটা যত সময় ধরে উড়বে ও যা দেখবে ওখান থেকে আমিও তাই দেখবো, নয় নাকি অন্য কিছু দেখবো? এখান থেকে কোনো একটা ঘটনা ঘটতেছে, বিমানের মধ্যে কি ভাত খাচ্ছে, একজন বসে দেখতেছে, ও যত সময় ধরে ভাত খা দেখবে, আমি কি তাই দেখবো না? না, সময় কম বেশি হবে। সময় কম বেশি কখন হয়? আলোর বেগে গতিশীল হলে। এখন তো আলোর বেগে গতিশীল না। এই হলো ঘটনা। এই চারটাকে বলা হচ্ছে গ্যালিলিও রূপান্তর, বুঝতে পারলে? এটাই বোঝো নাই, সিম্পল একটা জিনিস। ও তাই তো, তাই তো, তাই তো। সুমনা খাল্লা ভালো করুক। কি রে? হ্যাঁ, গ্যালিলিও গেল, এবার লরেন্স। গ্যালিলিও রূপান্তর কিন্তু সবসময় কাজ করে না। আলোর বেগে গতিশীল হলে তখন আর গ্যালিলিও রূপান্তর আর কাজ করে না। তখন দেখো এখানে দেখো কি বলছে, দেখো টি প্রাইম সমান সমান টি, নয়? ওকে, মানে আমার কাছে ওর কাছে যে সময় আমার কাছে একই সমান। যখন আলোর বেগে গতিশীল হবে তখন কিন্তু সময়টা এক থাকবে না। তখন আলোর বেগে যখন গতিশীল হবে তখন কিন্তু বস্তু কিন্তু ছোট বড় হয়, তাই না? দৈর্ঘ্য কি হয়? সংকোচন হয়। তো যার ফলে গ্যালিলিও রূপান্তর সব ক্ষেত্রে কাজ করে না। এই জন্য লরেন্স করলো কি, নতুন একটা পদ্ধতি আবিষ্কার করলো, লরেন্স। দেখো কিছু করেনি, লরেন্স করেছে কি, এর সাথে একটা নতুন করে একটা ফ্যাক্টর গুণ করে দিয়েছে। কি বেগে গতিশীল তখন এটা বস্তুটা পরস্পরের সাপেক্ষে সি বেগে আলোর গতিতে গতিশীল। সেক্ষেত্রে কি করলো, গ্যালিলিওর রূপান্তর, গ্যালিলিওর যে রূপান্তর ছিল তার সাথে নতুন একটা ফ্যাক্টর, সেটা হলো গামা গুণ করে দিল, এক্স মাইনাস ভিটি, আর গামার ভ্যালু হলো ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। এখানে গামার ভ্যালু হলো 1 ডিভাইডেড √()
1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, হ্যাঁ এক্স প্রাইম। এই সমীকরণকে বলা হচ্ছে লরেন্জের রূপান্তর। আর এবার দেখো ওয়াই এর ক্ষেত্রে, ওয়াই প্রাইমের ক্ষেত্রে, আচ্ছা বলো তো বস্তুটা গতিশীল হচ্ছে এদিক বরাবর, তাই না? এদিক বরাবর তার কোনো প্রভাব আছে? নেই। তাহলে ও যা দেখবে আমিও তাই দেখবো, অর্থাৎ ওয়াই প্রাইম সমান ওয়াই, জেড প্রাইম সমান জেড, নাকি এই তো হিসাব? ওকে। কিন্তু টি প্রাইম সমান, সময় তো এক থাকে না, সময় তো এক থাকবে না, তাহলে টি সমান সমান টি মাইনাস তাহলে এই যে এগুলো একটা সমীকরণ নাম দিতে পারো তোমরা। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা হলো 1 2 3 4, এই 4টা সমীকরণকে বলা হয় একসাথে লরেন্জের রূপান্তর। ঠিক লিখলাম রে? এটা কি টাইম ঠিক আছে? সময় না দেখো তো টি থেকে কি মাইনাস যা লাগবে, অবশ্যই টি মাইনাস যা লাগবে না? এখানে কি সেকেন্ড আসছে দেখো তো, ভি মানে কি বেগ, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, আর এক্স মানে কি সরণ, তাহলে এখানে আরেকটা মিটার বেগের উপরে স্কোয়ার, তাহলে এম স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এম স্কোয়ার কাটা, পার সেকেন্ডও কাটলে সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে। এইগুলা শুধু কিন্তু অনেক কাহিনী করে আনা হয়েছে, বুঝলে? অনেক কাহিনী করে, অত কাহিনী তোমাদের প্রয়োজন নাই। এই গামার ভ্যালু এটা যে আসলো না, এটাও কিন্তু অনেক কাহিনী করে তারপরে গামার ভ্যালুটা আনা হয়েছে। হ্যাঁ, লরেন্স থেকে গ্যালিলির রূপান্তর করতে বলি, ওটা তো আরো সিম্পল জিনিস। তুমি, আমরা জানি লরেন্সের রূপান্তর হচ্ছে, এটা লিখবে আগে নাকি? এটা লিখলে তুমি, এটা লিখলে, লেখার পর বলবে গ্যালিলির রূপান্তরের ক্ষেত্রে আমরা জানি কোন একটা বস্তুর বেগ আলোর বেগের তুলনায় অনেক কম, অনেক কম, তাহলে এখানে ভির মানটা অনেক কম, প্রায় ভির মান অনেক কম, যার ফলে কি হচ্ছে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মানটা 0 হয়ে যাচ্ছে, নয়? বাংলা কথাটা লিখতে হবে যে গ্যালিলির রূপান্তরের ক্ষেত্রে ভি এর মান আলোর বেগের তুলনায় অনেক কম, অর্থাৎ গাণিতিক ব্যাখ্যা শুরু হলো, অর্থাৎ ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান 0, নাকি? অনেক কম হলে দেখা তো অনেক ছোট সংখ্যা, আলোর বেগ অনেক ছোট সংখ্যা, তার উপর আবার বর্গ করলে সেটা কিন্তু আরো ছোট হবে, নাকি? সেটা যদি আবার তুমি আলোর বেগ দিয়ে ভাগ দাও আরো ছোট হবে, আলোর বেগ দিয়েও নয়, আলোর বেগের আবার বর্গ দিয়ে, তার মানে এটা সমান কি লেখা যায়? গ্যালিলীয় রূপান্তরের ক্ষেত্রে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মান হলো 0, কারণ হচ্ছে কোনো একটা বস্তু, গ্যালিলিওর ক্ষেত্রে আমাদের পৃথিবীতে যে কোনো একটা বস্তুর বেগ নিয়ে কাজ করা হয়। তাহলে এই সমীকরণটা কিন্তু সব ক্ষেত্রে খাটবে, কিন্তু এটা লরেন্জের রূপান্তর, গ্যালিলিও রূপান্তর ওই ক্ষেত্রেও কাজ করবে এটা, কারণ গ্যালিলিওর ক্ষেত্রে আমাদের ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মান কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার 0 হলো 1 মাইনাস 0, মানে 1 এর উপর রুট দিলে পারে 1, ওটা ভাগ দিলে গ্যালিলিওর রূপান্তর এটা ছিল এক্স মাইনাস ভিটি, বুঝতে পারলে? ওকে, এখন এই জায়গাতে আসি, আর এটা তো ঠিকই আছে না, গ্যালিলিও কো আর লরেন্জ বলে, এই যে ওয়াই আর জেডটা কি আছে, এখন টিটাক নিয়ে না ঝামেলা, তো টিটাক নিয়ে একটু ঝামেলা হয়ে আসছে। টিটাক নিয়ে কি ঝামেলা? এটা তো 0 হয়ে গেল, 0 হয়ে গেল, এই যে ভি বাই সি স্কয়ারের মান 0, টি প্রাইম সমান টি হয়ে গেল, লরেন্জের রূপান্তর গ্যালিলিও চলে গেল, নয়? দেখো এই যে ভি বাই সি স্কয়ার, না না না, ভি বাই সি স্কয়ার এক্স, ওটা আরে এক্স নিয়ে তুমি কি করবে? ভি বাই সি স্কয়ার যদি 0 হয়, এক্স হিসাব করে তুমি কি করবে? ওর সাথে আরো কিছু থাক, সমস্যা নেই তো। ও, এটা তো সূত্রের এক্স, বুঝতে পারলে ঘটনা? ওকে, মূল থিওরি এটাই, একটু বলে দিবে যে গ্যালিলিও রূপান্তরের ক্ষেত্রে আমাদের ভি এর মানটা সি এর তুলনায়
অনেক কম হয়, যার ফলে ভি স্কয়ার বাই সি স্কয়ার মান প্রায় জিরোর কাছাকাছি, অর্থাৎ ভি স্কয়ার বাই সি স্কয়ার সমান জিরো নাকি। তো এই মানটা বসালে হয়ে গেল গ্যালিলির রূপান্তর। ভি স্কয়ার বাই সি স্কয়ার জায়গা জিরো বসে দাও নাকি। ওকে ওকে ওকে, এবারে আসছি আমরা, এগুলা তো মনে আছে না, দৈর্ঘ্য সংকোচনের ক্ষেত্রে দৈর্ঘ্য কি সংকোচন হয় না কি হয় গতিশীল হলে? ও দৈর্ঘ্য সংকোচন, দৈর্ঘ্য সংকোচন। তাহলে দৈর্ঘ্য সংকোচনের ক্ষেত্রে সূত্রগুলো মনে আছে না? বলো তো সূত্রটা শোনা, লে লো নাকি, লে লো রুট ওভার অফ স্কয়ার বাই সি স্কয়ার। বাহ, দৈর্ঘ্য সংকোচন দারুণ মনে আছে আমাদের, পরিচয়টা তো মনে আছে না? প্রপার লেন্থ, এল নট কে বলা হয় প্রপার আসল প্রকৃত, আর এলটা হলো গতিশীল অবস্থায় দৈর্ঘ্য। দুটাই তো গতিশীলের অবস্থায় তো দুজনেই মাপতেছে, ও মাপতেছে ইও মাপতেছে, দুটাই তো দুজনের কাছেই তো গতিশীল, দুজনের কাছে গতিশীল। এই যে যেটা প্রথম কাঠামো আঁকালাম না, পাখিটা ওখানে ওড়াওড়ি করতেছিল না, ওটা বলো ওই যে এক্স প্রাইম থেকে যাই দেখবে তার কাছে বেশি সুবিধাজনক, যার কাছ থেকে এটা এভাবে মনে রাখবে, এটা কিন্তু দুটাই কিন্তু সঠিক, কোনোটাই কিন্তু ভুল নয়, দুটাই সঠিক। এটা মনে রাখার সবচেয়ে ভালো উপায় হলো যার কাছ থেকে দেখা সহজ, যার কাছ থেকে মাপা সহজ, সেটাই হচ্ছে আমাদের এল নট। এক্স প্রাইম থেকে যে হিসাবটা করবে সেটা কিন্তু এল নট। এখন এক্স প্রাইম থেকে করলেই এল নট, আর এক্স থেকে করলে এল নট হবে না তা কিন্তু নয়, এক্স থেকে করলেও এল নট হতে পারে। এখন এর কাছে একটা কোনো একটা বস্তু আছে, এখন ও দৌড় মেরে যাচ্ছে, গতিশীল নাকি, ও গতিশীল হয়ে আছে, ও যদি এখানকার কোনো ঘটনা দেখে ও দেখা পারবে? ও তো গতিশীল, ওর ঘটনাই ভালো করে দেখা পারবে? দেখা পারবে না। যা স্থির হয়ে আছে তাই কিন্তু ভালো দেখা পারবে। তাহলে স্থির হয়ে যেটা আছে এর কাছে যে ঘটনা এক্স এর কাছে, ওটা কিন্তু এল নট হবে। তখন এল নট কিন্তু চেঞ্জ হয়, কিন্তু বুঝতে পারলে, কখনো গতিশীল অবস্থার ক্ষেত্রে এল নট হবে, কখনো স্থির বস্তুর ক্ষেত্রে এল নট হবে, কিন্তু বুঝতে পারলে চেঞ্জ হবে ঘটনা। ঘটনা কোথায় ঘটতেছে এটার উপর ভিত্তি করেই আমাদের নট ফট দেওয়া লাগবে। কিন্তু ঘটনা কি গতিশীল কাঠামোতে ঘটতেছে নাকি স্থির কাঠামোর মধ্যে ঘটতেছে? যদি গতিশীল কাঠামোর মধ্যে ঘটে তাহলে ওই গতিশীল কাঠামোর সাপেক্ষে ওটা হলো এল নট নাকি, আর স্থির বস্তুর সাপেক্ষে ওটা হবে এল। বুঝতে পারলাম? ঘটনা যদি মনে করো সহজ ভাষায় বোঝা, একটা বাস চলে কেউ চলে যাচ্ছে, আমি জানলাতে একটা জিনিস দেখতেছি নাকি, বাস চলে যাচ্ছে, বাসের মধ্যে একটা ঘটনা ঘটতেছে, আমার কাছে কিন্তু বাসের ঘটনা কিন্তু এল, আর বাসের যাত্রীর কাছে ঘটনা কিন্তু এল নট। এখন আমি দাঁড়িয়ে আছি, বাস নিয়ে সাকিবা চলে যাচ্ছে, মনে করো বাসের চলে চলে যাচ্ছে, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, আমি একটা কিছু করতেছি, আমি মনে করে যেটা করতেছি ওই ঘটনাটা কিন্তু সাকিবার কাছে কিন্তু এল, আমার কাছে কিন্তু ওটা এল নট। বুঝতে পারলে? এই হলো ঘটনা, আর কোনো ঘটনা নেই। তাহলে দৈর্ঘ্য সংকোচন গেল। আর ভিড় পরিচয় তো জানোই নাকি, কত বেগে গতিশীল হচ্ছে, ওটা কিন্তু আলোর কাছাকাছি হয়, নয় প্রায় আলোর কাছাকাছি হয়। আলোর কাছাকাছি না হলে তো এল সমান এল নট হয়ে যাবে না, দুনিয়ার ঘটনায় ঘটবে। কিন্তু দৈর্ঘ্য সংকোচন গেল। এবারে কাল দীর্ঘায়ন, দীর্ঘায়ন বানান কি? দয় দীর্ঘি কাল দীর্ঘায়ন। এটা কি ছিল? এটা ছিল লেলো, ওটা ছিল কি টট নাকি, টি ও টি। তোমার তো ভালো মনে আছে, তো স্মৃতিশক্তি অনেক ভালো। হুম, একদম গোলমাল হবে। এই যে এই টেকনিক ছাড়া কিন্তু এটা মনে রাখা খুবই ঝামেলা, বিশেষ করে আমার সময় তো আমার খুবই ঝামেলা। হ্যাঁ অবশ্যই, কিন্তু এবার বলে সারা জীবন মনে থাকবে। কাল দীর্ঘায়ন, হ্যাঁ কাল দীর্ঘায়ন। তারপরে এবার আসলো
তাহলে ভর তাহলে বৃদ্ধি পাচ্ছে নয়। মম এত যে ঝামেলা হচ্ছিল আমার ইন্টারমিডিয়েট থাকতে এটা নিয়ে, কোনটা নট আর কোনটা যে ফট, কোনটা কি হবে, কোন পর কি দিব, খালি গোলমাল পাখি ধা। এইটা ঘটনা, আর কি ঘটনা, আর তো কোনো ঘটনা নেই। এই কটা সূত্র দিয়ে আমাদের এখন অঙ্ক হবে, এই তো। হ্যাঁ, এই তিনটা সূত্র দিয়ে অঙ্কগুলো খুব সহজই হয় নয়। কিন্তু তোমাদের ঝামেলা হয় কি জানো, এই যে নটটা ধরাটাই, কোনটা কি ধরবে এই ধরাটা নিয়েই ভুল করো, উল্টাপাল্টা করো। উল্টাপাল্টা করলে আর অঙ্ক হবে না। অঙ্ক করবে না, কি করবে? আলোক তড়িৎ ক্রিয়া, ফটো ইলেকট্রিক, কোমর লেগে বয়স, তোমার শরীর স্বাস্থ্য নাই তা তোমার কোমর কেন লেগে যায় এত, বলো তো? ভারী মানুষের কোমর লেগে যায়, ফিট থাকা লাগবে। বেশি হলেও ঝামেলা, কম হলেও ঝামেলা। যেমন কম হলে সোনা, কম হলে সোনা, আর বেশি কে, বেশি তো কেউ নাই। একদম ফিট এখানকার মধ্যে, 1 নম্বর ফিট, 2 নম্বর ফিট রাবেয়া। আর তোরা দুজন একটু একটু কি, তোমরা দুজন একটু আনফিট। কয় কেজি বলে কি তোর গায়ের গোসল মাঝে কাটা নিবে? আমি দেখলে কব বড় ওজন কয় কেজি? ওই 42-43, আমি কবাস আছে কে বলি, আমি কবাস আছে 42-43 বড় ওজন। তোমার ওজন কত হবে? 62 কেজির মতো হবে। ঠিক বলছি? ঠিকই তো বলছি আমি। দেখো তো গন্ধ করো না, আর বলা লাগবে নাকি সাকিবা? সাকিবার ওজন, সাকিবার ওজন, সাকিবার ওজন, সাকিবার ওজন সাকিবার ওজন কতখানি হবে? তারপর একটু পল্লায় তুলিও, কাল্পনিক পল্লায় 57 থেকে 60-এর মধ্যে। কত? ওই কাছাকাছি। আমি 57 বলেছি তো। এই 57 কেজি ঠিক আছে, তুমি আজকে যা মাপে দেখো, নাহলে 56 হবে। 54 তো 2 কেজি ওজন বাড়ছে তোমার। তুমি কদিন আগে মাপছো? 1 মাস আগে মাপছা? সাকিবের ওজন 57 বলছি না, ওর ওজন কত হবে জানো? 56 হবে। না ও ঠিক আছে, ওজন 54 হলেও একদম ঠিকঠাক। আমার ওজন কত জানা? মাপেনি, আমার ওজন 56 কেজি। কি বেশি গেলাম না কম গেলাম? কম ওগুলো কিন্তু মাপিনি অবশ্য, এখন বেশি হইতে কিনা না জানি না। শুরুত লয় এই 5 মাস আগে, হয়তো 4-5 মাস আগে মাপছি। 56 কেজি নাও, 56 কেজি 300-400 গ্রাম। ওটা আমি কয় কেজি কত শুকনাই তো, আমি মোটা মানুষ। তাহলে আমি কি কি কুটকুট করে কি কও? এ ফটো ইলেকট্রিক ইফেক্ট
আলোক তড়িৎ ক্রিয়া মনে আছে? মনে আছে? শোনা বলো, আলোক তড়িৎ ক্রিয়া কি? তুমি করো নাই? ফটো ইলেকট্রিক ইফেক্ট কাকে বলে? কোন একটা ধাতুর উপর নির্দিষ্ট শক্তির আলো আপতিত হওয়ার ফলে ওখান থেকে ইলেকট্রন নির্গত হওয়ার ঘটনাকে বলা হয় ফটো ইলেকট্রিক। একটা নির্দিষ্ট ক্ষমতার না, এটাকে তুমি নির্দিষ্ট ক্ষমতা নাও বলতে পারো, নির্দিষ্ট কম্পাঙ্ক বলতে পারো না, এটাকে তুমি নির্দিষ্ট কম্পাঙ্ক না, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারো। যেটা বলবে ঘটনা কিন্তু তিনটাই একই, নির্দিষ্ট শক্তি বলো, নির্দিষ্ট কম্পাঙ্ক বলো, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বলো, তিনটা ঘটনা কিন্তু একই। এখন তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। নির্দিষ্ট শক্তিরই বলি, নয় শক্তি বলবো না। আচ্ছা, তোমাদের বই পুস্তকে মানে কম্পাঙ্কটাই বেশি ব্যবহার করে, কম্পাঙ্কটাই বেশি ব্যবহার করে কোন ধাতুর উপর। নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আপতিত কোন ধাতুর উপর নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আপতিত হওয়ার ফলে সেখান থেকে ইলেকট্রন নির্গত নির্গত হওয়ার ঘটনাকে আলোক শোনো, এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক খ প্রশ্ন হলো কার্যপেক্ষক নাকি কার্যপেক্ষক। কার্যপেক্ষক মনে আছে? কার্যপেক্ষক কাকে বলা হয়? কার্যপেক্ষক ন্যূনতম যে কম্পাঙ্কের নির্গত হয় ধাতু থেকে ইলেকট্রন নির্গত হয় নাকি? শুধু নির্গত হয় ন্যূনতম যে কম্পাঙ্কের আলো দ্বারা, তাকে বলা হয় শক্তির দ্বারা ন্যূনতম যে শক্তির আলো দ্বারা ধাতু থেকে শোনা, ওখানে কম্পাঙ্কটা দিব না, এখানে কার্যপেক্ষকের ক্ষেত্রে শক্তিটা দিব, কারণ কার্যপেক্ষক তো কাজ করবে, কাজ কে করে? শক্তি দিতে কাজ হয়, তাই না? কম্পাঙ্ক দেওয়াটা ঠিক হবে না এখানে। ন্যূনতম যে শক্তির আলো দ্বারা ধাতু থেকে ইলেকট্রন না কম্পাঙ্ক দিলে এই সংখ্যাটার সাথে মিলবে না। এভাবে দেখো, ন্যূনতম যে কম্পাঙ্কের আলো দ্বারা ধাতু থেকে ইলেকট্রন নির্গত হয় তাকে বলা হয় কার্যপেক্ষক। কম্পাঙ্ককে তুমি কার্যপেক্ষক বলবে? কম্পাঙ্ক তো একটা ফ্রিকোয়েন্সি, তাই না? কম্পাঙ্ক তো একটা ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি কার্যপেক্ষক কেমন করে হয়? কার্য মানে কি? কাজ মানে কি? শক্তি। তাহলে শক্তিকে বলা হবে কার্যপেক্ষক। ন্যূনতম যে শক্তির আলো দ্বারা কম্পাঙ্কে এইভাবে বলতে পারে, ন্যূনতম যে কম্পাঙ্কের, ওটা তো হলো সূচন কম্পাঙ্ক চলে যাবে তখন।
হ্যাঁ, ন্যূনতম যে শক্তির আলো দ্বারা ধাতু থেকে ইলেকট্রন নির্গত হয়, দেখে দেবো না তাকে কার্যপেক্ষক বলা হয়। সূচন কম্পাঙ্ক জানো সুমনা? ওটা দেবে ন্যূনতম যে শক্তি জাগাত, যে কম্পাঙ্কের আলো দ্বারা ধাতু থেকে ইলেকট্রন নির্গত হয় তাকে বলা হয় সূচন কম্পাঙ্ক। ওটাই বুঝলে? সূচন কম্পাঙ্ক গেল, এবারে সূচন তরঙ্গ দৈর্ঘ্য একই। ওখানে ওখানে শক্তির জায়গা, দেখো শক্তি বসালে কার্যপেক্ষ, কম্পাঙ্ক বসালে সূচন কম্পাঙ্ক। তরঙ্গ হ্যাঁ দেওয়া যায়। ওগুলো তো একই ঘটনাই তো এগুলা। শোনো, এই পার্থক্য কি জানা? ন্যূনতম, ন্যূনতম একদম একদম ন্যূনতমের মধ্যেই আমি বলে দিয়েছি গতিশক্তি অর্জন করবে না। সবচেয়ে কম যেটা দিয়ে তুমি নির্গত করতে পারবে, সবচেয়ে কম যেটা দে, সবচেয়ে কম করতে গেলে কি কোনো মতে খালি বার করবে, এই তো নাকি? তোমরা কিছু মনে করতেছো নাকি? ভালো করে পড়াচ্ছি না এই জন্যে না, ভালো করে পড়াই না, আমি এভাবে পড়াই না, আমি এভাবে পড়াই না, বুঝলে? আমি পড়াই ডিটেলস একবারে, নারী ভুড়ি নাচছিল আমার ভালো লাগে না। ওকে, তাহলে আমরা একটু সূত্রটা লিখি নাকি? মূল সূত্র এই ধরে একটাই তো সূত্র নয়, আর তো কোনো সূত্রই নাই। এই যেটা যে এত সহজ অধ্যায়, কি আর কব কম। মানুষ খালি খামকাজে ফিজিক্স দেখে ভয় পায় কেন বুঝি না আমি। ও তো তাই। শোনো, এই যে এখানে তোমাদের কার্যপেক্ষক ই হলো মোট শক্তি, এর পরিচয়টা হলো মোট শক্তি। ই সমান সমান পরিচয়গুলো ভালো করে জানলেই হবে। আলোর মোট শক্তি কিন্তু বুঝো, ই সমান সমান এইচ, আলোর শক্তি মাপা হয় এই একটাই সূত্র, ই সমান সমান এইচ এফ বা এইচ সি বাই ল্যামডা। যদি কম্পাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা ই এর পরিবর্তে বসাবো এইচ এফ, আর যদি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে বসাবো এইচ সি বাই ল্যামডা। এটা কোনো নতুন সূত্র নয়, 19 সূত্র কিন্তু। ওই যে এফটা বের করছি আমরা, এইচটা আমাদের আলাদা, এইচটা ধ্রুবক, তো এফ ভি সমান এফ ল্যামডা নয়, ভি সমান সমান এফ ল্যামডা। আলোর ক্ষেত্রে বেগটা হয়ে যায় সি এফ ল্যামডা। ব্যাস, এখান থেকে তুমি যা খুশি তাই এই সূত্র থেকে যখন যেটা মনে চায় উল্টিং পাল্টিং করবে তুমি। তাহলে এফ এর পরিবর্তে এই যে সি বাই ল্যামডা, এই যে এফ এর জায়গা সি বাই ল্যামডা বসে দিচ্ছি, আর কিছু করিনি। ওকে, আর এখানে ডাব্লিউ নট সমান ফাই সমান কার্যাপেক্ষক, কার্যপেক্ষক ফাইও দেওয়া হয়, ডাব্লিউ নটও দেওয়া, যেটা দিবে সেটাই হবে। ডাব্লিউ নট সমান সমান শোনো, ঘটনা একই থাকবে কার্যপেক্ষকের ক্ষেত্রেও, কিন্তু এফটা হয়ে যাবে এখানে
এফ নট সূচন কম্পাঙ্ক, ল্যামডাটা হয়ে গেল সূচন তরঙ্গ দৈর্ঘ্য। ওই নট দ্বারা বোঝাচ্ছে শুরু করবে এখান থেকে, না আদি অবস্থা 0। আর কে ম্যাক্স এই গতিশক্তি, কার গতিশক্তি এটা? মুক্তা, গতিশক্তি কে ম্যাক্স কার গতিশক্তি এটা? আলাদা গতিশক্তি হয় কোনোদিন জ্বালা, আলোর তো কোনো ভর নাই, যার ভর নাই তার কিসে গতিশক্তি? আলোর ভর শূন্য না, না আলোর ভর শূন্য নয় আলোর ভর আছে, গতীয় ভর আছে, আলোর একটা গতীয় ভর আছে। আলোর গতীয় ভর কোনটা? mc²। গতিশক্তি, এই গতিশক্তি সূত্র কি ছিল? কে সমান সমান mc² মাইনাস m নট c²। এই সূত্র কিন্তু খুব দামি সূত্র অধ্যায়ের। গতিশক্তি বুঝতে পারলে? গতিশক্তি mc² মাইনাস আলোর বেগে কোনো একটা বস্তু যদি গতিশীল হয়, তুমি মেসেজ জানো না কি কামিদা? এই ঘটনা দেখো, এটা গতিশক্তির সূত্র, আলোর বেগে গতিশীল হলে। তাহলে এটা পরে তুলে নিও, ওটা আগে এটা ক্লিয়ার করো, কে ম্যাক্সটা আগে ক্লিয়ার করো। বলো গতিশক্তি, কার গতিশক্তি এটা? কে দৌড় মারবে? ইলেকট্রন দৌড় মারবে, কার গতিশক্তি? তোমারটা বার হবে, ইলেকট্রনেরটাই বার হবে তো। কে ম্যাক্স, এই গতিশক্তি সূত্র কি? হাফ m স্কয়ার ev বা ev নট। কারো পরিচয় অসুবিধা থাকলে বলে নাও। এই অধ্যায়ে একটাই সূত্র, কিন্তু একটা সূত্র দিয়েই সব, মানে এটা দ্বিতীয় অংশ, প্রথম অংশ তো শেষ হলোই, এটা হলো দ্বিতীয় অংশ। হ্যাঁ, ইলেকট্রন ভোল্ট। ইতে ইলেকট্রনের চার্জ আর ভিতে হলো বিভব পার্থক্য। ইতে ইলেকট্রনের চার্জ আর ভি নটে হলো নিবৃত্তি বিভব। এর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হলো এই যে ভি নট, নিবৃত্তি বিভব। এটা নিয়ে কিন্তু গোলমাল পাকে, নিবৃত্তি বিভব নিয়ে। তোমাদের আইছিল নির্বাচনী পরীক্ষা, এটাই আইছিল এবারে, নিবৃত্তি বিভব। মুখস্থ করে মুখস্থ করা শিখছে। আল্লাহটা শক্তিশালী ব্রেনও দিছে বাবা, এত পাওয়ারফুল ব্রেন, সব মুখস্থ করা ভাই। ওকে, কে ম্যাক্স। তাহলে ফাইনালি সূত্রটা কি দাঁড়ালো দেখো, এইচএফ সমান এইচএফ প্লাস কে ম্যাক্স এর পরিবর্তে হাফ এম এফ নট নাকি? হ্যাঁ, হাফ এম ভি স্কয়ার। দেখো এটাই নেই আমাদের, খুব ঝামেলা হয় এই যেটা নেই, হাফ এম ভি স্কয়ার পরিবর্তে, মানে কে ম্যাক্স এর পরিবর্তে, কে ম্যাক্স এর পরিবর্তে কখনো বসবে হাফ এম ভি স্কয়ার, কখনো বসবে ইভি, কখনো বসবে ইভি নট। হ্যাঁ, যখন বিভব পার্থক্য দেওয়া থাকবে, এই পাত আর ওই পাত, দুই পাতের বিভব পার্থক্য বলে দিছে, তখন বসবে ইভি। আর যখন নিবৃত্তি বিভব কখন করবে জানো? ইলেকট্রন কোন পাত থেকে কোন পাতে যাবে বলো? এটা মনে করো যে ব্যাটারির সাথে লাগাইছে, এটা হলো মাইনাস, এখন বলো এখানে কি নিবৃত্তি বিভবের ঘটনা ঘটবে কি ঘটবে না? ইলেকট্রন এই পাতে আছে, মাইনাস প্রান্তের সাথে আছে, তার মানে ইলেকট্রন এখানে আছে, আলো আসে পড়তেছে, আলো আসে পড়ে ইলেকট্রন তো এমনিতে লাভ দিয়ে এই পারটা ওই পার যেতে যাচ্ছে, তাই না? তো এই পারটা মাইনাস, এই পারটা কি
প্লাস, মাইনাস প্লাস ইলেকট্রন তো অবশ্যই মাইনাস প্লাস আকর্ষণ করবেই, এপার তো এপার তো অবশ্যই যাবেই নাকি, যাবেই, কিন্তু ও এখান থেকে লাভ দিয়ে যাওয়ার মতো যথেষ্ট এনার্জি ওর ভিতরে নাই, ওর ভিতরে এনার্জি যথেষ্ট নাই। এখন আলোটা আসে পড়ে ইলেকট্রনকে বললো একটা শক্তি দিল নাকি, শক্তি পায় ও করলো কি এখান থেকে লাভ মারে শূন্যের ভিতর দিয়ে ইলেকট্রন ভেসে চলে গেল নাকি, এই তো এই ঘটনায় হলো ফটো ইলেকট্রিক ইফেক্ট। ওকে, তো এখন আলো আসে পড়লে এই পার তো যাবে নাকি, ওকে, তাহলে এটা নিবৃত্তি বিভব না। নিবৃত্তি মানে কি, নিবৃত করে রাখা, দাবিয়ে রাখা, দমিয়ে রাখা, বুঝলে। নিবৃত্তি বিভব তখন ঘটবে যদি আলো আসে পড়ে, আলো যদি প্লাস পাতের উপর পড়ে, ধনাত্মক পাতের উপর যদি আসে আলো পড়ে, তখন ঘটবে নিবৃত্তি বিভব। ন্যূনতম যে বিভব দ্বারা ধাতু থেকে ইলেকট্রন, ধাতুর মধ্যে ইলেকট্রনকে দমিয়ে রাখা যায়, আটকে রাখা যায়। ন্যূনতম যে ভোল্টেজ দ্বারা ধাতু থেকে ইলেকট্রনকে দমিয়ে রাখা যায়, বা ধাতু থেকে ইলেকট্রনকে মানে কি করা যায়, ওটাকে থামিয়ে রাখা যায়, সেই ভোল্টেজকে বলা হচ্ছে নিবৃত্ত ভোল্টেজ। বুঝতে পারলে? ওকে, দেখো এখন ঘটনাটা দেখো, এখানে আসে পাতের মধ্যে কোনো ভোল্টেজ প্রয়োগ করা হয় নি, উচ্চ কম্পাঙ্কের একটা আলো আমি এখানে ফেললাম নাকি, কোনো ব্যাটারি লাগা হয়নি, কিন্তু ব্যাটারি কানেকশন দিইনি আমি, ব্যাটারি কানেকশন কিছু দিইনি। তাহলে এই পাত থেকে ইলেকট্রন লাফ মারে, এখানে এমনি একটা সংযোগ দিয়েছি আমি, বুঝতে পারলে? ইলেকট্রন করলো কি, এই পাত থেকে লাফ মারে এই পাতে চলে আসে, এখানে একটা কারেন্ট প্রবাহ শুরু হয়ে গেল, যেটা কিনা এই যে এখানে এই যে সোলার লাগিয়ে দিলে ঘটে। একটা সূর্যের আলো যখন এসে পড়ে, ওখান থেকে কি হয়, ইলেকট্রন একটা গতি পায়, কিন্তু গতি পায় এই যে ফাঁকা জায়গার মধ্যে এভাবে ঘুরে, কিন্তু বুঝতে পারলে, এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রন যাচ্ছে কিন্তু। ওকে, এখন যদি আমি এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিই, এদিকে দিলাম প্লাস আর এদিকে দিলাম মাইনাস, ইলেকট্রন কোন দিকে যাচ্ছিল, এই দিক থেকে এদিকে যাচ্ছিল না, লাফ মারে। এখন প্লাস দেওয়ার ফলে কি হবে জানো, ইলেকট্রন দূর মারে এদিকে যাওয়া যাচ্ছে, প্লাস যে প্লাস, তাহলে ইলেকট্রন টানবে না, আকর্ষণ করবে না, আকর্ষণ করলো। কিন্তু কত ভোল্টেজ দিলাম, মনে করো 12 ভোল্টেজ দিলাম, আর ইলেকট্রনের শক্তি কত জানো, এই পার থেকে এই পার, মনে করো ইলেকট্রনের শক্তি, ভোল্টেজ মানে তো শক্তি না, ভোল্ট মানে তো শক্তি। তাহলে ইলেকট্রনটা এদিকে দিক, যখন আমি ব্যাটারি লাগাইনি তখন ইলেকট্রনের শক্তি ছিল জানো কত, 3 ভোল্টেজ, এবার থেকে এবার যাতে 3 ভোল্টেজ। এখন 12 ভোল্টেজ দিলে ওই 3 ভোল্টেজ কি এই 12 ভোল্টেজ তুলাতে পারবে? পারবে না, ইলেকট্রনের শক্তি কিন্তু কম নয়। ওকে, কেন যাবে, আমি ব্যাটারির শক্তি কমালাম, কমাতে কমাতে করলাম কি জানো, 500 টানলাম, আটকা পারবে? মানে ইলেকট্রন এপার থেকে এই পার যাবে, যাবে না, কিন্তু আরো কমালাম, কমাতে 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 কি করলাম জানো, 3 ভোল্টেজ করলাম। এখন কি হবে বলো, ও ইলেকট্রনের ভোল্টেজও 3 না, মানে ওর শক্তিও 3 জুল, এপার থেকে এপার যাতে শক্তি হলো 3 জুল, এখানে কত দিলাম, 3 জুল। এখন বলো ইলেকট্রন কি যাবে এপার থেকে এপার থেকে যেতে পারবে না। কিন্তু ন্যূনতম যে ভোল্টেজ দ্বারা কোনো ধাতুর পাত থেকে ইলেকট্রন নিঃসরণকে, ইলেকট্রন আটকানো যায়, সেই ভোল্টেজকে বলা হচ্ছে নিবৃত্তি ভোল্টেজ। মানে ও কিন্তু ওই ইলেকট্রনকে নিবৃত্তি করে রাখছে, যাওয়া যাচ্ছিল কিন্তু, যাতে দেয় ন্যূনতম ভোল্টেজ, কমাতে কমাতে একটা ন্যূনতম মাত্রা আনলে ওই ভোল্টেজ কিন্তু ইলেকট্রনকে এই পাত থেকে ওই পাতে যাতে দিবে না। এই ন্যূনতম এই ভোল্টেজকে বলা হচ্ছে নিবৃত্ত ভোল্টেজ, বুঝতে পারলে? ওকে, এখন যদি আমি ভোল্টেজটা 3টা কমে যদি 2 ভোল্টেজ করি, কি হবে বলো, ইলেকট্রন কিন্তু এই পাত থেকে এই পাতে লাফ মারে কিন্তু যাবে, বুঝতে পারলে? কিন্তু লাফ মারে যে যাবে, আগে কিন্তু যাচ্ছিল, তার মধ্যে এনার্জি বেশি জমা ছিল, কিন্তু আগে কিন্তু বেশি গতিতে যাচ্ছিল, কিন্তু এবারে যাবে, কিন্তু আগের মতো অত গতিশীল কিন্তু হবে না, গতি, তার মধ্যে শক্তি কিন্তু কমে যাবে, কিন্তু তাই না, শক্তি কত কমে যাবে বলো তো, 2 ভোল্ট কমে যাবে, তার মধ্যে শক্তি এখন থাকবে হলো 1 ভোল্ট। ইলেকট্রন যাবে, কিন্তু ইলেকট্রন ঠিকই যাবে, কিন্তু কারণ ওর এনার্জি তো 3 ভোল্ট, এবার 3 ভোল্টের এনার্জি নিয়ে পার হচ্ছে, 3 জুল শক্তি নিয়ে পার হচ্ছে, আমি দিলাম কত, 2 ভোল্ট, তার মধ্যে ইলেকট্রনের মধ্যে কিন্তু এখনো 1 জুল শক্তি কিন্তু থাকবেই, 1 জুল শক্তি নিয়ে আস্তে করে পার হবে, বুঝলে? 5000 কেউ নাই, আসে তো 2 ভোল্ট, একবারে কেউ না থাকলে, একবারে যদি কেউ না থাকে, কোনো ভোল্টেজ নাই, তাহলে সে ঘোরাঘুরি শুরু করে দেবে। কোনটা এটা কে ম্যাক্স হওয়ার শর্ত,
কে ম্যাক্স হওয়ার শর্ত হলো যে অবশ্যই আলোর কম্পাঙ্ক সূচন কম্পাঙ্কের চেয়ে বেশি হওয়া লাগবে। আলোর কম্পাঙ্ক অবশ্যই সূচন তরঙ্গ, এটাও বলতে পারো এটাও বলতে পারো, তাই না? আলোর কম্পাঙ্ক অবশ্যই সূচন কম্পাঙ্কের চেয়ে বেশি হওয়া লাগবে। সূচন কম্পাঙ্কর সমানই যদি তুমি আলো ফেলো তাহলে দেখো সূত্রটা কি দাঁড়াবে জানো? এইচ এফ সমান তখন হয়ে যাবে এইচ এফ নট, তখন এটা হয়ে যাবে 0। দেখো এরকম হবে ঘটনা। তুমি যে আলোটা ফেলাইছ না ওই আলোটার কম্পাঙ্ক হলো সূচন কম্পাঙ্কের সমান নাকি? তাহলে ওই সূচন কম্পাঙ্কের সংখ্যাটা কি ছিল? যে যে কম্পাঙ্কের আলো ফেলালে ন্যূনতম, শুধুমাত্র সে মুক্ত হবে, গতিশক্তি পাবে না সে, নাকি? তাহলে এইচ এফ নট সমান এইচ এফ নট, তাহলে এই তো ভাগে পাবে না কিছু, তখন কি হয়ে যাবে? 0 হয়ে গেল। মানে শর্ত বলতে এই যে এটা হওয়া লাগবে যে অবশ্যই আলোর কম্পাঙ্ক সূচন কম্পাঙ্কের চাইতে, এটার আবার কি ব্যাখ্যা দেব? কি ব্যাখ্যা দেব বলো? গতিশক্তি মানে কতটুকু গতিশক্তি হবে? হাফ এম ভি স্কয়ার হচ্ছে, ইলেকট্রনের বেগ অবশ্যই দেওয়া থাকবে, এত বেগে যাচ্ছে, দুই পাতের মধ্যে বিভব পার্থক্য দেওয়া আছে এত, নাকি? বা নিবৃত্তি বিভব দেওয়া আছে। তুমি যে ভাবতেছো বেশিটা ভাবে না, ঘটনা ভাবে ঘটেনি। আমরা আসলে ই ভি নট দিয়েই আমরা কে ম্যাক্সটা বের করবো, বুঝতে পারলে? তার মানে এই নয় সে হলো নিবৃত্তি বিভবের মধ্যেই আছে, এমনটা নয়। আসলে আলোটা আসে পড়তেছে মাইনাসের মধ্যেই পড়তেছে, বুঝতে পারলে? মাইনাসের মধ্যে পড়তেছে, মাইনাসের মধ্যে পড়ি আমরা হিসাব করে দেখবো যে এটাকে যদি প্লাসের মধ্যে ফেলা হতো তাহলে তার নিবৃত্তি বিভব হতো এত, সেই মানটা বসে আমরা কে ম্যাক্সটা বের করবো, বুঝতে পারলে না কি হলো? এটা কার মতো জানো? এটা একটা ঘটনাটা ঘটছিল কোথায় জানি, মনে হচ্ছে না, কোথায় জানি একটা ঘটনা ঘটছিল না এরকম। ওয়ালাইকুম আসসালাম। মনে হচ্ছে না এরকম একটা অধ্যায় করালাম না কি জানি। ওকে 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 হ্যাঁ 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 হ্যাঁ, তুমি ভি নটটা বের করে দেখবে কত হয়। ভি নটটা বের করে তুমি দেখলে মনে করো 2 ভোল্টেজ, কিন্তু ওখানে ভোল্টেজ আছে মনে করো 3 ভোল্টেজ, ইলেকট্রন মুক্ত হবে না। যে ভোল্টেজ আছে তার চেয়ে মনে করো যে যেটা আছে তার চেয়ে কম হওয়া লাগবে, কম হয়নি তো। এই ভি নট পাইছে কত? 2 ভোল্টেজ, আর তোমার মধ্যে ভোল্টেজ আছে কত? এটা 3 ভোল্টেজ আছে, 3 ভোল্টেজ। নিবৃত্ত বিভব 2 দিয়েই তোমাকে দমিয়ে রাখা সম্ভব, সেখানে তুমি লাগাইছো কত? সেখানে 3 ভোল্টেজ হবে হবে। ইলেকট্রন নিবৃত্ত ভোল্টেজ মানে কি? ইলেকট্রনকে দমিয়ে রাখা। 2 ভোল্টেজকে দমিয়ে রাখেছি, সেটা 3 ভোল্টেজ দিলে তো আরো দমিয়ে থাকবে, আরো আটকানো সম্ভব ইলেকট্রনকে। 2 দিয়েই তুমি ইলেকট্রনকে আটকাতে পারছো নয়? তুমি 2 দিয়েই তুমি নিবৃত্ত বিভব মানে কি? 2 ভোল্টেজ দিয়ে ইলেকট্রনকে আটকানো সম্ভব, ধাতু থেকে মুক্ত হওয়া বন্ধ করা সম্ভব, ধাতু থেকে কোনো ইলেকট্রনকে মুক্ত করা মানে ইলেকট্রনকে হ্যাঁ তুমি যেটা বের করবে অত কাহিনী কেন? তুমি ভি নটটা বের করে দেখবে কত আছে, ওর চাইতে এটার চাইতে এটা যদি বেশি হয় তাহলে নির্গত হবে না, নাকি? যদি কম হয় তাহলে হবে। দেখো ভোল্টেজটা যদি এরকম, নিবৃত্ত ভোল্টেজ তুমি পাইছো কত জানো?
3 ভোল্টেজ পাইছে মনে করো, ওখানে 3 ভোল্টেজ। এখন বলো ইলেকট্রন কি নির্গত হবে কি হবে না? হবে না। হ্যাঁ, এখন নিবৃত্ত বিভব তুমি পাইছো এখানে কতজন হিসাব করে পাইছো? 5 ভোল্টেজ। এখন বলো ইলেকট্রন নির্গত হবে কি হবে না? হবে। এখানে 5 ভোল্টেজ, 5 ওকে আটকাতে গেলে 5 ভোল্ট লাগবে, তুমি দিছো কত? 3 ভোল্টেজ। আটকানো সম্ভব ইলেকট্রনকে? ইলেকট্রন আটকানো সম্ভব না, নির্গত হবে ওখান থেকে, ছুটে চলে যাবে, বুঝলে? কিন্তু মাথায় রাখবে নিবৃত্তি বিভব কাজ করে সবসময় আলোক রশ্মি যদি ধনাত্মক পাতের উপর পড়ে, প্লাসের উপর পড়তে হবে অবশ্যই, মাইনাসের উপর না। মাইনাসের উপর পড়লে তো এমনিতেই ইলেকট্রন নির্গত হবে, এমনিতেই হবে যদি আলোর কম্পাঙ্ক বেশি হয়। আর আলোর কম্পাঙ্ক যদি কম হয় সেক্ষেত্রে একটু সাহায্য নিতে হয় ব্যাটারি, বুঝতে পারলে? আলোর কম্পাঙ্ক কম হলে যে আমরা ব্যাটারি লাগাই, কারণ আমাদের সাধারণভাবে আলোক রশ্মির মধ্যে এত ক্ষমতা নাই যেটা কিনা ব্যাটারির সাহায্য ছাড়া এমনিতেই ইলেকট্রন নির্গত করবে, এমন শক্তি আলোর মধ্যে নাই। উচ্চ কম্পাঙ্কের আলো খেলালে এটা ঘটে। কিন্তু আইনস্টাইন কিন্তু করেছিল, আইনস্টাইনের কাছে এত, বর্তমানে লেজার রশ্মি আছে না, উচ্চ কম্পাঙ্কের, কিন্তু ব্যাটারির দরকার নাই, কিন্তু এমনি আলো ফেলাও, এমনি আলো ফেলালেই ওখান থেকে নির্গত হবে ইলেকট্রন, ব্যাটারির প্রয়োজন নাই। আইনস্টাইন করেছিল কি জানো, এখানে একটা ব্যাটারি লাগাইছিল কিন্তু, বুঝলে? আইনস্টাইন এভাবে লাগিয়ে ঘটনাটা দেখছে, ব্যাটারি লাগালে হয় কি সামান্য যে কোনো আলো ফেলালেই কাজ হয়। সোলার সিস্টেমটা একটু মিল আছে ওর সাথে। হ্যাঁ হ্যাঁ, আলো পরে ইলেকট্রন একটা থাকে, তো ইলেকট্রন একটা দাঁড়িয়ে থাকে, যেই আলো আসে পড়ে ইলেকট্রন শক্তি পায় মারে দেবো। ও এইটা হ্যাঁ, এই অধ্যায়ে আর কোনো টপিক আছে নাই তো? আলোর বেগে গতিশীল বস্তুর, দেখো আলোর বেগে গতিশীল বস্তুর গতিশক্তি, এটা কে? গতীয় ভর। গতীয় ভর আলোর বেগে গতিশীল, সরি ভুল লিখলাম রে, আলোর বেগে না, আলোর কাছাকাছি বেগে। আলোর বেগে আবার গতিশীল হতে পারে নাকি কেউ? আলোর কাছাকাছি বেগে গতিশীল বস্তুর গতিশক্তি, গতীয় ভর। আর এটা হলো নিশ্চল ভর, এটা নিশ্চল। এটাকে বলা হচ্ছে নিশ্চল গতিশক্তি। এটা আরেকটা নামও আছে, বুঝলে? নিশ্চল গতিশক্তি, বা এটাকে বলা হয় বিভব শক্তিও বলা হয়। এটা দেখা যাচ্ছে না, ভালো করে দেখে নিয়ে। তাহলে মোট শক্তি ইপি প্লাস কি আমরা জানি তো নাকি? ইপি হচ্ছে এম নট সি স্কোয়ার, আর ইকি হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার।
নিশ্চল বিভব শক্তি, খালি বিভব শক্তি না। এটা তো আমরা জানি E = mc স্কয়ার, এটা নতুন করে কি আছে? কিন্তু এই যে এমটা নিয়ে ঝামেলা, কিন্তু সরি শুধু এটা আনা ভালো করে দিই, এই পয়সা দিলাম, কিছু মনে করো না। কেন, তোমার কি হয়েছে? তোমার মনে কি সমস্যা? AM স্কয়ার বাই সি স্কয়ার নয়, এখান থেকে আমাদের লাগবে হচ্ছে m। সবসময় কিন্তু এভাবে কাজ করতে হয়। ওটা ডাইরেক্ট এম কিন্তু খুঁজে পাবে না। এম মানে কি জানো? এম এর পরিচয় কি দিচ্ছি দেখছো? আমি ছোটবেলার থেকে অনেক আগে থেকে আইনস্টাইনের E = mc স্কয়ার এই সূত্র আমি বহু পড়েছি। আমি এখন ভাবিছি কি জানো, আমি এখন হিসাব করি কারে বস্তুর ভর থেকে আমি 1 কেজি ভর, তাহলে ওই এম এর জায়গায় 1 কেজি বসে দেবো। আমি এবার ভাবছি ছোট থেকে E = mc স্কয়ার, বস্তুর ভর m, তাহলে এই যে মোবাইলটার ভর যতখানি হবে ওটা বসে দিব, তাহলেই পাবো এই মোবাইলের থেকে কতখানি শক্তি পাওয়া যাবে। বুঝলে, আমি এভাবে কল্পনা করছি অনেক আগে, কিন্তু আসলে তো তা নয়। এই এম কিন্তু এম নয়, কিন্তু এম হলো গতীয় ভর, এই এম এর পরিবর্তে এটা। হ্যাঁ, অধ্যায় শেষ যাও। একদিন এটা করে শেষ হলে তো 14 দিন লাগবে সেকেন্ড পেপার শেষ করতে। তাই করবো নাকি? আজকে তো 2 বছর টাকা একবার জমা দিও তো আমার। 7 দিনে 14 দিনে শেষ করতে বসে থাকবে সারা জীবন, হাত পা ছাড়ে দিয়ে। অত পড়া লাগবে গা? 10টা অধ্যায় না মুইবুল, 10 দিন লাগবে। দাও। ওয়ালাইকুম আসসালাম।